হ্যালো স্টুডেন্টস, সহজ কেমিস্ট্রির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা পদার্থের কঠিন অবস্থা এই চ্যাপ্টারটির চতুর্থ ক্লাস করছি। দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে প্যাকিং দক্ষতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভালো করে বুঝবে। প্যাকিং দক্ষতা বলতে কি বুঝি তার আগে কয়েকটা কথা বলি। দেখো, আমরা এর আগেও পড়েছি একক কোষ কত প্রকার কি কি, আর প্রত্যেক প্রকার একক কোষের ছবিও দেখেছিলাম। দেখো, এটা একটা সরল ঘনকাকার একক কোষ যেখানে শুধুমাত্র কৌণিক বিন্দুগুলোতে গঠনকারী কণা আছে। এবার একটা কথা বলে দিই, দেখো যে গঠনকারী কণাগুলোকে ছোট ছোট করে দেখানো হয়েছে, এদের মধ্যে অনেকটা গ্যাপ দেখানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এতটা গ্যাপ থাকে না। আমরা জাস্ট বোঝানোর সুবিধার্থে ছবিটা এইভাবে এঁকেছি। এই যে গঠনকারী কণাগুলো দেখছো, এই গঠনকারী কণাগুলো কিন্তু একে অপরের সাথে খুব ঠাসাঠাসি ভাবে থাকে, ঠিক আছে? মানে ধরো এটা একটা গঠনকারী কণা, আর ঠিক পাশেরটা কিন্তু এটার সাথে একদম এইভাবে সেটে থাকে। ক্লিয়ার? আমরা শুধুমাত্র বোঝানোর জন্য এই গঠনকারী কণাগুলোকে ছোট ছোট করে দেখিয়েছি। একই রকম ভাবে বাকি কণাগুলো কিন্তু এইভাবে সাঁটাসাঁটি ভাবে থাকে। এইভাবে এতটা ঠাসাঠাসি ভাবে থাকা সত্ত্বেও কিন্তু একক কোষটার ভেতরে অনেকটা গ্যাপ থেকে যায়। বোঝা গেছে কি না? মানে একক কোষের সমগ্র আয়তনটাই কিন্তু এই কণাগুলো দ্বারা অধিকার করে থাকে না। বোঝা গেছে কি না? এবার এই একক কোষের মোট আয়তনের মধ্যে কতটা আয়তন এই কণাগুলো দখল করে আছে সেটাই হচ্ছে প্যাকিং দক্ষতা। বোঝা গেছে? তাহলে প্যাকিং দক্ষতা মানে কি? একটা ধরো একক কোষ আছে, একক কোষের মোট আয়তনের মধ্যে যতটা আয়তন তার কণাগুলো দখল করে আছে সেটাকেই বলবো আমরা প্যাকিং দক্ষতা। ক্লিয়ার? তাহলে প্যাকিং দক্ষতা সমান সমান পাবো কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বা একক কোষের মোট আয়তন। বোঝা গেছে? অর্থাৎ একক কোষের মোট আয়তনের মধ্যে কতটা আয়তন কণাগুলো অধিকৃত করে আছে বা দখল করে আছে সেটাকেই বলবো আমরা প্যাকিং দক্ষতা। ক্লিয়ার? এবার দেখো, আমরা যদি গঠনকারী কণাগুলোকে গোলক হিসেবে কল্পনা করে নিই, তাহলে গোলকের ক্ষেত্রে আয়তনের সূত্র কি? 4/3πr³। তাহলে একটা গঠনকারী কণার আয়তন হবে 4/3πr³। বোঝা গেছে কি না? এরকম তাহলে ধরো যে জেড সংখ্যক গঠনকারী কণা আছে, তাহলে জেড সংখ্যক গঠনকারী কণা থাকলে সবগুলো কণার মোট আয়তন কত হবে? জেড ইন্টু 4/3πr³। বোঝা গেল? মানে একটা গঠনকারী কণার যদি আয়তন 4/3πr³ হয়, এরকম জেড সংখ্যক কণা আছে, মানে কণার সংখ্যাটা জেড, তাহলে সবগুলো কণার মোট আয়তন কি হবে? জেড ইন্টু 4/3πr³। তাহলে উপরে কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন পেলাম, আর নিচে আছে একক কোষের মোট আয়তন। দেখো, এটা একটা ঘনক, ধরো ঘনকের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ। তাহলে বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ইকুয়াল হবে। তাহলে ঘনকের ক্ষেত্রে আয়তনের সূত্র কি? বাহু ইন্টু বাহু ইন্টু বাহু, তার মানে কি? এ ইন্টু এ, মানে a³। বোঝা গেছে কি না? তাহলে প্যাকিং দক্ষতার সূত্রটা পেলাম কি? জেড ইন্টু 4/3πr³ বাই a³। এখানে জেডটা হচ্ছে কণার সংখ্যা, আর এখানে যে স্মল আরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কণার ব্যাসার্ধ। বোঝা গেছে কি না? আর নিচের a³ যে এটা এসেছে, এটা হচ্ছে এই ঘনকের বাহুর দৈর্ঘ্য। বোঝা গেছে? এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা এক এক করে প্রত্যেক প্রকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করব। দেখো, প্রথমে চলে আসছি সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা। ঠিক আছে? প্রথমে আগে সূত্রটা লিখে নিলাম প্যাকিং দক্ষতার, জেড ইন্টু 4/3πr³ বাই a³, যেখানে জেডটা হচ্ছে কণার সংখ্যা। সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি কণার সংখ্যা কত হবে? 1। আমরা আগের ভিডিওতে অলরেডি সেটা করে ফেলেছি, যারা যারা বুঝতে পারছো না তারা আগের ভিডিও দেখে নিও। দেখো, তাহলে জেড এর মান সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে 1 ইন্টু ওপরে হচ্ছে 4/3πr³, নিচে a³। এবার দেখো, এবার নেক্সট আমাদেরকে একটা কাজ করতে হবে। এই যে এ দেখছো a³, এইখানে যে এটা আছে অর্থাৎ বাহুর দৈর্ঘ্য, তার সাথে এই আর অর্থাৎ কণার ব্যাসার্ধের একটা রিলেশন আমাদেরকে বের করতে হবে। বোঝা গেছে? সেই রিলেশনটা দেখো কিভাবে করছি। এই যে কণাগুলো আছে বললাম, কণাগুলো অত্যন্ত ঠাসাঠাসি ভাবে আছে, এতটা করে গ্যাপ থাকে না অ্যাকচুয়ালি। ধরো যে এই কর্নারের কণাটা আমি এইভাবে লিখছি, আর এই কর্নারের কণাটা ধরো এইভাবে। দুটো সাইজ সেম আছে, হ্যাঁ ধরে নাও দুটো সাইজ সেম আছে, একটু ছোট একটু বড় হয়ে গেল একটা, তো ধরে নাও দুটো সাইজ সেম আছে। দেখো, তাহলে এই কণাটার ব্যাসার্ধ এটা স্মল আর, ঠিক আছে? এই কণাটারও ব্যাসার্ধ আর। বোঝা গেছে কি না? দুটো কণাই সমান আছে, হ্যাঁ একটা ছোট একটা বড় হয়ে গেল, তোমরা দুটোই সমান আঁকবে। বোঝা গেছে কি না? এটারও ব্যাসার্ধ যা ওটারও ব্যাসার্ধ তা, তাহলে এটাও যদি স্মল আর হয় তাহলে ওটাও স্মল আর।
বোঝা গেছে কি না? দেখো এবার আরেকটা জিনিস দেখো, এটা তো ঘনক ধরেছি আমরা, আর ঘনকের টোটাল বাহুর দৈর্ঘ্যটা আমরা ধরেছি এ। ক্লিয়ার? তাহলে এর সাথে দেখো আমরা কণার ব্যাসার্ধের একটা সম্পর্ক পাবো। এই টোটাল এ মানে কি আর প্লাস আর, মানে এ সমান সমান আর প্লাস আর, মানে একটা কণার ব্যাসার্ধ প্লাস আর একটা কণার ব্যাসার্ধ, তার মানে কি 2r। ব্যাস, তাহলে দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য আর কণার ব্যাসার্ধের মধ্যে কিন্তু একটা সম্পর্ক পেয়ে গেলাম, এ সমান সমান 2r। ব্যাস, এখানে এবার ভ্যালুটা বসাও। ওপরে ছিল 1 ইন্টু 4/3 পাই আর কিউব, তার মানে কি 4/3 পাই আর কিউব, নিচে এ কিউব, এখানে এ এর ভ্যালুটা বসিয়ে দাও, এ এর ভ্যালু পেলাম আমরা 2r, তার মানে কি 2r তার হোল কিউব। বুঝে গেছি কি না? তাহলে ওপরে হচ্ছে, আচ্ছা ওপরে 4 পাই আর কিউব, এই তিনটাকে নিচে নিয়ে চলে আসলাম, তাহলে 3 ইন্টু 2r তার হোল কিউব, তার মানে কি হবে 8r কিউব, তাই তো? এবার দেখো কি কি কাটাকাটি যাচ্ছে, আর কিউব কেটে গেল, 4 দুগুণে 8, তাহলে ওপরে থাকলো পাই আর নিচে থাকলো 3 ইন্টু 2, তার মানে 6, তার মানে পেলাম আমরা পাই বাই 6। পাই বাই 6কে যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, এটার ভ্যালুটা বেরাবে 0.524। বোঝা গেছে? এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যায়, শতকরাতে নিয়ে যায়, তাহলে 100 দিয়ে গুণ হবে, তার মানে হবে 52.4%। বোঝা গেছে? তাহলে সরল ঘনক আকার একক কোষের ক্ষেত্রে কিন্তু আমরা প্যাকিং দক্ষতার মান পেলাম 52.4%। মানে এই একক কোষটার টোটাল আয়তনটা যদি 100% ধরে নিই, তার মাত্র 52.4% এই গঠনকারী কণাগুলো দ্বারা অধিকৃত আছে। বোঝা গেছে? তাহলে প্যাকিং দক্ষতা মানে কি বুঝলাম আমরা, এই যে টোটাল আয়তনের মধ্যে, একক কোষের টোটাল আয়তনের মধ্যে কতটা অংশ এই গঠনকারী কণাগুলো দখল করে আছে, মানে টোটাল আয়তনের মধ্যে 52.4% আয়তনটা কিন্তু গঠনকারী কণাগুলো দখল করে আছে। তাহলে ফাঁকা স্থান কতটা আছে? এতটা আয়তন যদি গঠনকারী কণাগুলো দখল করে থাকে, তাহলে ফাঁকা স্থান কতটা থাকবে? এই 100 থেকে এটা বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে ফাঁকা স্থান সমান সমান 100 মাইনাস 52.4 এত পার্সেন্ট, তার মানে পাচ্ছি 47.6%। বোঝা গেল? তাহলে সরল ঘনক আকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা বা কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন পেলাম 52.4%, আর ফাঁকা স্থান আছে 47.6%। বোঝা গেছে? প্যাকিং দক্ষতার মানটা কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, আর কিভাবে প্যাকিং দক্ষতার মানটা পেলাম সেটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষাতে কিন্তু এইভাবেও থাকতে পারে যে সরাসরি জিজ্ঞেস করতে পারে প্যাকিং সরল ঘনক আকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতার মান কত, অথবা এরকমও হতে পারে সরল ঘনক আকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করে দেখাও, তখন তোমাকে টোটালটাই নির্ণয় করে দেখাতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? ব্যাস, তাহলে একটা হয়ে গেল সরল ঘনক আকার একক কোষ। এবার নেক্সট আমরা করব দেহকেন্দ্রিক ঘনক আকার একক কোষ। দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, কারণ এটা একটু বোঝার ব্যাপার আছে। দেখো একই রকম ভাবে প্যাকিং দক্ষতার সূত্রটা আগে লিখে নিলাম, জেড ইন্টু 4/3 পাই আর কিউব বাই এ কিউব। দেহকেন্দ্রিক ঘনক আকার একক কোষের ক্ষেত্রে জেড এর মান কত? জেড মানে কি কণার সংখ্যা, আর দেহকেন্দ্রিক ঘনক আকার একক কোষের ক্ষেত্রে কণার সংখ্যা হয় 2, তাহলে 2 ইন্টু 4/3 পাই আর কিউব, নিচে এ কিউব। এবারেও কিন্তু এই এ এর সাথে আর এর একটা রিলেশন বের করতে হবে। বোঝা গেছে কি না? অর্থাৎ এই যে এখানে যে এটা আছে বাহুর দৈর্ঘ্য, তার সাথে কণার ব্যাসার্ধের রিলেশন বের করতে হবে। এবার এখানে কিন্তু আমরা সরল ঘনক আকার একক কোষের মতো a = 2r লিখতে পারি না। কেন পারি না? দেখো এখানে শুধুমাত্র কৌণিক বিন্দুগুলোতেই কিন্তু গঠনকারী কণা নেই, ভেতরেও একটা আছে। এই ভেতরেরটা থাকার জন্য এই কৌণিক বিন্দুর কণা দুটো কিন্তু একদম ঠাসাঠাসি ভাবে থাকতে পারবে না, তাদের মাঝে একটু গ্যাপ থেকে যাবে। বোঝা গেছে? সেই কারণে বাহুর দৈর্ঘ্য সমান সমান 2 ইন্টু কণার ব্যাসার্ধ কিন্তু আমরা লিখতে পারবো না। তাহলে এবার কিভাবে করতে হবে? দেখো এখানে ধরো গঠনকারী কণা আছে, মিডলে একটা কণা আছে দেহ কেন্দ্রে, ঠিক আছে, এবার এখানেও আছে, হ্যাঁ, আর বাদ বাকি কর্নার গুলোতেও কিন্তু গঠনকারী কণা আছে, সেগুলো আমি দেখাইনি। বোঝা গেছে? মানে এখানেও আছে, এখানেও আছে, এগুলো দেখানো হয়নি। ধরো এবার এই কর্নার থেকে কিন্তু আমাদেরকে এই কর্নারের এই ডিস্টেন্সটা বের করতে হবে। বোঝা গেছে? এই ডিস্টেন্সটা যদি বের করতে পারি, তাহলেই আমরা বাহুর দৈর্ঘ্য আর আর এর মধ্যে কণার ব্যাসার্ধের মধ্যে একটা রিলেশন পেয়ে যাব। বোঝা গেছে? এবার দেখো ভালো করে বুঝবে ব্যাপারটা।
পরের পাতাতে এই জিনিসটা করছি। ব্যাস, এবার এই ডিস্টেন্সটা আমরা বের করার জন্য কয়েকটা জিনিস আমাদেরকে একটু ধরে নিতে হবে। দেখো, এই ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করব, তার জন্য আমাদেরকে কিন্তু একটা ত্রিভুজ কল্পনা করে নিতে হবে। দেখো, ধরো যে পেছন থেকে এতটা পর্যন্ত জুড়ে দিলাম আর এতটা, এটা একটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে লাল অংশটুকুটা দেখো, ধরো এই ত্রিভুজটার নাম দিলাম এটা এ, এটা বি, এটা সি। তাহলে একটা ত্রিভুজ এবিসিটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো এ বি সি সমকোণী ত্রিভুজের দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই তো? অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দেখো এখানে এই যে এ বি, এটা হচ্ছে অতিভুজ, ক্লিয়ার? তাহলে অতিভুজ স্কয়ার মানে কি হয়ে যাবে, তাহলে এ বি স্কয়ার, বোঝা গেছে? এ সিটা ভূমি, তাহলে ভূমি স্কয়ার মানে কি হয়ে যাবে, এসি স্কয়ার প্লাস লম্বটা হচ্ছে বিসি, বিসি স্কয়ার, ক্লিয়ার? এবার এখানে একটা জিনিস দেখো, বিসিটা তো ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে এইটুকুটা বাহুর দৈর্ঘ্য তো আমরা জানি, বাহুর দৈর্ঘ্যটাকে এ ধরেছিলাম, বোঝা গেছে কি না? এই যে এই ডিস্টেন্সটা তো বাহুর দৈর্ঘ্য, সেটাকে আমরা এ ধরেছিলাম। আর এসিটা কি হবে সেটা জানি না, কারণ এসিটা কিন্তু বাহুর দৈর্ঘ্য না, এটা একটা পৃষ্ঠতলে এক কর্নার থেকে অপর কর্নারের দূরত্ব, পেছনের পৃষ্ঠতলটা। তাহলে এসির মানটা জানি না, আমরা এখানে এসি স্কোয়ার লিখে দিচ্ছি, প্লাস বিসি এর মানটা জানি এ, তাহলে বিসি স্কোয়ারটা কি হবে, এ স্কোয়ার। এবার দেখো, এবার আমরা নেক্সট কি করব, এই এসি এর মানটা বের করব। এসির মানটা বের করার জন্য আরেকটা ত্রিভুজ ধরো, আরেকটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাবো। দেখো এইখান থেকে আর এইটুকুটা, এটা একটা ত্রিভুজ, বোঝা গেছে কি না? এটাকে নাম দাও ডি। তাহলে এবার দেখো ত্রিভুজ এ ডি সি, এটাও একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই ত্রিভুজের ক্ষেত্রেও একই রকম ভাবে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দেখো এখানে অতিভুজটা একই রকম ভাবে এসি, তার মানে এসি স্কয়ার হয়ে যাবে, ভূমিটা এডি, তার মানে কি ভূমি স্কয়ার মানে এডি স্কয়ার, লম্বটা হচ্ছে সিডি বা ডিসি, যেটা ইচ্ছা বলতে পারো, তবে লম্ব স্কয়ার মানে সিডি স্কয়ার। এবার এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু এই যে এই এডি, এটাও একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য, তার মানে কি এটা এ এর সমান, আর ডিসি বা সিডি এটাও ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য, তার মানে কি এটাও এ এর সমান, তার মানে দুটোই এ এর সমান। তার মানে কি এডি এর ভ্যালুটা যদি এ হয়, তাহলে এডি স্কোয়ার কি এ স্কোয়ার হবে। একই রকম ভাবে সিডি সমান সমান এ, তাহলে সিডি স্কোয়ার কি হবে, এটাও এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার যোগ করলে কি 2a স্কোয়ার, ক্লিয়ার? তাহলে এই এসি স্কোয়ারের ভ্যালু পেলাম আমরা 2a স্কোয়ার। তাহলে এই যে এখানে যেটা ভ্যালুটা পেয়েছিলাম, এখানে এসি স্কোয়ারের ভ্যালুটা বসাও। দেখো যে এখান থেকে সরাসরি এবার এখানে চলে এসো, ওখানে আমরা কি পেয়েছিলাম, এ বি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এসি স্কোয়ারের জায়গায় বসিয়ে দাও 2a স্কোয়ার, এই যে এখনই আমরা বের করলাম, এসি স্কোয়ার সমান সমান 2a স্কোয়ার প্লাস একটা এ স্কোয়ার আছে সমান সমান, তাহলে কত হলো, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3a স্কোয়ার, ক্লিয়ার? এটা কিন্তু আমরা এ বি স্কোয়ারের ভ্যালু পেলাম 3a স্কোয়ার, তাহলে এ বি এর ভ্যালুটা কত পাবো, ওটা রুট করে নাও, তার মানে √3a, বোঝা গেছে? এটা পেলাম আমরা এ বি এর ভ্যালু। এবার আরেকটা জিনিস দেখো, একটু ভালো করে বুঝবে। দেখো এই যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত ডিস্টেন্সটা নিয়েছি, এইটুকুতে কতটা ব্যাসার্ধ অতিক্রম করেছে দেখো তো। দেখো এখানে যে গঠনকারী কণাটা আছে, যে গোলকটা আছে, তার ব্যাসার্ধ এতটা, এই যে এই কেন্দ্রবিন্দু থেকে, তাহলে এটাকে যদি স্মল আর লিখি, ধরো স্মল আর লিখলাম। এবার এখান থেকে এতটা যে অতিক্রম করেছে, এর মধ্যে কি এই টোটাল, এই কণাটার টোটাল ব্যাস ঢুকে আছে, তার মানে কি এই অর্ধেকটা ব্যাসার্ধ আবার অর্ধেকটা ব্যাসার্ধ, বোঝা গেছে কি না? আবার এইখানে যে গঠনকারী কণাটা আছে, তার মধ্যবিন্দু থেকে
সরি, তার এখানে কেন্দ্রবিন্দু থেকে ধরে নাও যে এখানে কেন্দ্রবিন্দুটা আছে, হ্যাঁ একটু বেশি ওইদিকে সরে গেছে কোণাটা, এখানে কেন্দ্রবিন্দু আছে, এখান থেকে এতটা কি তার ব্যাসার্ধ, বোঝা গেছে? তার মানে এখানে টোটাল 4টা ব্যাসার্ধ ঢুকে আছে। তার মানে এবি সমান সমান আমরা কি লিখতে পারি, এবি এই বাহুটা সমান সমান লিখতে পারি আমরা আর প্লাস আর প্লাস আর প্লাস আর, 4টা ব্যাসার্ধ যেহেতু ঢুকে আছে তার মানে কি 4r, বোঝা গেছে? তাহলে এবি সমান সমান একবার পেলাম, এবি সমান সমান একবার পেলাম √3a, আবার এবি সমান সমান পেলাম 4r, এই দুটোকে ইকুয়াল করে দাও, তার মানে কি এখান থেকে পেয়ে যাব 4r ইকুয়ালস টু √3a, তার মানে a সমান সমান কত 4/√3r, ব্যাস এটাই আমাদেরকে বের করতে হতো, বোঝা গেছে? এটা বের করার জন্য এত এত খাটনি। তাহলে কি এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য আর কণার ব্যাসার্ধের রিলেশনটা পেয়ে গেলাম, বোঝা গেছে কিনা? এটা বের করতেই যতটা টাইম লাগবে, বাদ বাকি আর টাইম লাগবে না, কারণ দেখো এই ভ্যালুটা আমাদেরকে ওইখানে ওই মানটাতে বসাতে হবে, এর মান পেলাম 4/√3r, বোঝা গেছে কিনা? তাহলে দেখো এবার এই যে, তাহলে এখানে এই মানটা বসিয়ে দাও এবার। তাহলে ওপরে আছে, দেখো ওপরে 2 আর 4 যদি গুণ করে দিই তার মানে কি 4 দুগুণে 8, 8πr3, আর 4-এর নিচে 3 আছে, ওই 3টাকে নিচে নিয়ে চলে আসলাম, ইন্টু a কিউব। তাহলে এখানে a এর ভ্যালুটা বসাই, a এর ভ্যালু কত পেলাম 4/√3r, ব্যাস তার হোল কিউব, বোঝা গেছে? সমান সমান 8πr3 নিচে 3 ইন্টু, দেখো এটার যদি কিউব করি, আমি ভেঙে ভেঙে লিখছি, 4-এর কিউব করলে 4 ইন্টু 4 ইন্টু 4, √3 তার কিউব, তার মানে কি √3 ইন্টু √3 ইন্টু √3, আর আর কিউব আছে, আর কিউব লিখে দিলাম। এবার কি কি কাটাকাটি যাচ্ছে দেখো তো, এ আর কিউবের সাথে এ আর কিউব কাটা গেল, 4 দুগুণি 8, আবার এই 2 দিয়ে এই 4, 2 দুগুণি 4, এখানে 2 থেকে গেল। তারপরে দেখো √3 আর √3 গুণ করলে কত হবে 3, তাই তো? তাই √3 আর √3 দিয়ে এই 3টাকে কেটে নিতে পারবো, কারণ √3 গুণ করলে 3 হবে, এই 3 কেটে গেল, বোঝা গেছে? তাহলে কি কি থাকলো এখানে দেখো তো, এই যে নিচে যে √3টা থাকলো এটারও নিচে, সেটা আলটিমেটলি ওপরে চলে যাবে, এরপরে এখানে লিখছি, হ্যাঁ তার মানে সেটাও যদি ওপরে চলে যাবে, ওপরে আগে থেকে পাই ছিল, তার মানে √3 ইন্টু পাই হয়ে গেল। নিচে কি থাকলো দেখো, নিচে এই যে এখানে 2 আছে আর এখানে একটা 4 আছে, তার মানে 2 ইন্টু 4, ব্যাস। এটা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো, এটার ভ্যালুটা বেরোবে 0.68, এটাকে যদি পার্সেন্টেজে করি 100 দিয়ে গুণ হয়ে যাবে, মানে 68%, ব্যাস বেরিয়ে গেল। তাহলে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা পেয়ে গেলাম 68%, অর্থাৎ দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের মোট আয়তনের 68% আয়তন এই কণাগুলো দ্বারা অধিকৃত আছে। দেখো এই আয়তনটা কিন্তু আমরা অবশ্যই সরল ঘনকাকার একক কোষের থেকে বেশি পেলাম, বেশি তো পাওয়ার কথা ছিল, কারণ কি সরল ঘনকাকার একক কোষের ভেতরে এরকম আলাদা কোনো কণা থাকে না, ঠিক আছে? তাহলে ওখানে শুধুমাত্র কর্নারগুলোতেই কণা থাকে, তাহলে শুধুমাত্র কর্নারগুলোতে যদি কণা থাকে এবং কর্নারের সাথে সাথে দেহকেন্দ্রেও কণা আছে, তাহলে কি অবশ্যই এই ক্ষেত্রে আমরা কণাগুলো দ্বারা অধিকৃত আয়তনের মান বেশি পাবো, বোঝা গেছে কিনা? ব্যাস, তাহলে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে প্যাকিং দক্ষতা অর্থাৎ কণাগুলো দ্বারা দখল করে রাখা আয়তনের মান পেলাম 68%। তাহলে ফাঁকা স্থান কতটা আছে, জাস্ট 100 থেকে বিয়োগ করো, ফাঁকা স্থান এটার ভ্যালুটা হবে 100 মাইনাস 68, এত পার্সেন্ট, তার মানে 32%, বোঝা গেছে? তাহলে ফাঁকা স্থানের পরিমাণ পেলাম 32%। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিভাবে পেলাম প্রসেসটা ভালো করে প্র্যাকটিস করবে সবাই, আর তার সাথে কিন্তু আমাদেরকে প্যাকিং দক্ষতার মানটা মুখস্থও রাখতে হবে, হ্যাঁ, কারণ সরাসরি প্যাকিং দক্ষতার মান কত সেটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়। দেখো এবার লাস্ট আমাদের থাকলো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, 3 নাম্বার। আগেরটা যদি বুঝতে পারো এটা কিন্তু ওটার থেকেও সহজ, ওই দেহকেন্দ্রিকটাই একটু শুধু ডিফিকাল্ট, হ্যাঁ কঠিন খুব একটা না, জাস্ট একটু বোঝার আছে। এবার দেখো পৃষ্ঠকেন্দ্রিকটা আরো সহজ, একই রকম ভাবে প্যাকিং দক্ষতার সূত্রটা লিখে নিলাম, z ইন্টু 4/3 πr3 বাই a কিউব। জেডটা হচ্ছে কণার সংখ্যা, আমরা পেয়েছিলাম কি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কণার সংখ্যা পেয়েছিলাম 4টি, তাহলে 4 বসিয়ে দিলাম z এর জায়গায়, ইন্টু এদিকে 4/3 πr3 বাই a কিউব। তাহলে ঠিক একই রকম এখানেও কিন্তু একক কোষের বাহুর দৈর্ঘ্যের সাথে এই কণার ব্যাসার্ধ r এর একটা রিলেশন বের করতে হবে। এখানে দেখো
এখানে প্রত্যেকটা কৌণিক বিন্দুতে কণাগুলো আছে, তার পাশাপাশি প্রত্যেকটা পৃষ্ঠতলের কেন্দ্রে আছে, সবগুলো পৃষ্ঠতলই একই রকম। তাই এক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই ডিস্টেন্সটা বের করতে হবে, এই যে এই কর্নার থেকে এই যে এই কর্নার পর্যন্ত। বোঝা গেছে কিনা? মানে ধরো এই যে কণাগুলো এইভাবে ঠাসাঠাসি ভাবে আছে, এই কর্নার থেকে আমাদেরকে এই কর্নারের ডিস্টেন্সটা বের করতে হবে। ক্লিয়ার? সেটাই ধরো পরের পেজে করছি। দেখো আমাদেরকে করতে হবে কি, এই কর্নার থেকে এই কর্নারের ডিস্টেন্সটা বের করতে হবে। এটার ক্ষেত্রেও একই রকম ভাবে আমরা একটা ত্রিভুজ ধরে নিব। বোঝা গেছে কিনা? দেখো এটার ক্ষেত্রেও একই রকম ভাবে আমরা একটা ত্রিভুজ ধরে নিব। কিভাবে ধরবো দেখো, ধরো এটা এ, এটা বি, এখানে ধরো সি আছে। হ্যাঁ, এই ব্ল্যাক কালিটা অ্যাকচুয়ালি একটু ঠিক করে করতে হবে। সরি, ব্যাস। দেখো তাহলে একই রকম ভাবে এবিসি একটা সমকোণী ত্রিভুজ পেলাম, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের একই রকম ভাবে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করো। আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই তো? দেখো এখানে অতিভুজ কোনটা? এবি, তাহলে এবি স্কয়ার সমান সমান ভূমি হচ্ছে বিসি আর এসিটা লম্ব প্লাস লম্ব স্কয়ার এসি স্কয়ার। এবার এখানে দেখো, এখানে খুবই সোজা। হ্যাঁ, দেখো বিসি এটা কি? এটা ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে এটার দৈর্ঘ্যটা কি হবে? এ এর সমান হবে। আবার এসি এটাও তো ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য, ঘনক যেহেতু তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটার দৈর্ঘ্য এ এর সমান হবে। বোঝা গেছে? তার মানে আমরা বিসি এর জায়গায় কি বসাতে পারি? এ, তার মানে বিসি স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস একই রকম এসি সমান সমান এ, তাহলে এসি স্কোয়ার মানে কি? এ স্কোয়ার, তাহলে সমান সমান হলো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 2a স্কোয়ার। আমরা পেলাম এ বি স্কোয়ার সমান সমান 2a স্কোয়ার। তাহলে এ বি সমান সমান কি পাবো? অতএব এ বি সমান সমান এটা রুট হয়ে যাবে, তার মানে √2 ইন্টু এ স্কোয়ারের রুট করলে কি হবে? এ হবে। বোঝা গেছে কিনা? তাহলে এ বি সমান সমান পেলাম কিন্তু আমরা √2a। এবার আরেকটা জিনিস দেখো, একই রকম ভাবে এটার ক্ষেত্রেও দেখো, এখান থেকে এতটা দূরত্ব যাওয়ার পথে কটা ব্যাসার্ধ অতিক্রম করেছে। দেখো এই কর্নারটার ব্যাসার্ধ এতটা, তার মানে এটুকুটা স্মল আর। এখান থেকে যখন গেছে এর টোটাল ব্যাসটাই, মাঝের কর্নারটার টোটাল ব্যাসটা অতিক্রম করেছে, তার মানে কি? এতটা একবার আর, আবার এতটা একবার আর, দুবার ব্যাসার্ধ। আবার এখান থেকে এতটা আসার পথে এই কর্নারটার ব্যাসার্ধ অতিক্রম করেছে একবার। ঠিক আছে? অর্থাৎ টোটাল 4টা ব্যাসার্ধ অতিক্রম করেছে, তাই তো? তাহলে এ বি সমান সমান আমরা কি লিখতে পারি? আর প্লাস আর প্লাস আর প্লাস আর, তার মানে 4r। বোঝা গেছে? তাহলে এ বি সমান সমান একবার পেলাম আমরা 4r, আবার এ বি সমান সমান একবার পেলাম √2a। ঠিক আছে? এই দুটোকে ইকুয়াল করে দাও। তাহলে ইকুয়াল যদি করে দিই আমরা কি পাবো? 4r ইকুয়ালস টু √2a। বোঝা গেছে? তার মানে a সমান সমান কত? 4/√2r, 4/√2r। ব্যাস, আমরা একক কোষের বাহুর দৈর্ঘ্যের সাথে কণার ব্যাসার্ধের রিলেশনটা পেয়ে গেলাম। ব্যাস, এটা যখনই পেয়ে গেলাম তারপরে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল। জাস্ট এই ভ্যালুটাকে আমাদেরকে ওখানে পুট করতে হবে। দেখো তাহলে এ সমান সমান আমরা কি পেলাম? 4/√2r। এখানে বসাও। তাহলে ওপরে পেলাম হচ্ছে আমরা, ওপরে 4 আছে আর এখানে 4 আছে, মানে 4 4 16 পাই আর কিউব। এই তিনটাকে নিচে নিয়ে চলে আসো, 3 ইন্টু, এবার এর এ কিউবের জায়গায় ভ্যালুটা বসাও। এ সমান সমান কি পেলাম? 4/√2r, 4/√2r, তাহলে তার কিউব হয়ে যাবে, এ কিউব যেহেতু আছে। নেক্সট এটাকে ধরো ভেঙে ভেঙে লিখছি। হ্যাঁ, ওপরে আছে 16 পাই আর কিউব, নিচে আছে 3 ইন্টু, এটাকে ভেঙে ভেঙে লিখছি 4 ইন্টু, ওটা কিউব যদি করি 4 ইন্টু 4 ইন্টু 4, √2 ইন্টু √2 ইন্টু √2, তার সাথে আর কিউব। দেখো এখানে কাটাকাটি কি যাচ্ছে? এ আর কিউবের সাথে আর কিউব কাটা গেল, 16 আছে, তার মানে 4 ইন্টু 4, 4 4 16, ওটাও কেটে গেল।
তারপরে এখানে দেখো √2 ইন্টু √2 গুণ করলে কি হবে 2, আর এখানে আছে 4, তার মানে কি 2 দুগুণী 4, আর √2 আর √2 2, তার মানে এই পোর্শনটুকুটা এর সাথে কেটে গেল। বোঝা গেছে কিনা? দেখো তাহলে পড়ে থাকলো কি কি, এখানে লিখছি আবার, ওপরে আছে এই যে এই √2টা, এটা নিচে আছে, আলটিমেটলি ওপরে চলে যাবে, তার মানে পাই ইন্টু √2, নিচে এই যে এখানে একটা 3 আছে, ইন্টু এখানে দেখো একটা 2 বেঁচে আছে, ইন্টু 2। বোঝা গেছে? এবার √2 দিয়ে এই 2 কেটে দাও, তাহলে √2 হবে, কারণ 2টা কি হবে, √2 ইন্টু √2, সেটা দিয়ে তো 2 তৈরি হয়, তাহলে একটা √2 কেটে গেল, থাকলো √2। তার মানে ওপরে পাই, নিচে আছে 3 ইন্টু √2। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, এটার ভ্যালুটা বেরোবে 0.74। পার্সেন্টেজে যদি করি 100 দিয়ে গুণ করতে হবে, তার মানে 74%। বোঝা গেছে? অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতার মান পেলাম আমরা 74%। একটু বোঝার চেষ্টা করবে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের মোট আয়তন যতটা, তার 74% আয়তন কিন্তু এই কণাগুলো দ্বারা অধিকার করে থাকে। বোঝা গেছে? যেটা এখনো পর্যন্ত আমরা সব থেকে বেশি পেলাম। বোঝা গেছে? দেখো তাহলে ফাঁকা স্থান কতটা হবে? ফাঁকা স্থান কি করব, জাস্ট 100 থেকে এটা বিয়োগ করো, তার মানে কি 100 মাইনাস 74 এত পার্সেন্ট, তার মানে হচ্ছে 26%। 26%, অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতার মান হচ্ছে 74%, আর ফাঁকা স্থানের মান হচ্ছে 26%। বোঝা গেছে? তাহলে এখান থেকে কি কি পেলাম, যেগুলো জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে আমাদেরকে। দেখো সরল ঘনকাকার, এই সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে আমরা বাহুর দৈর্ঘ্য আর কণার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক পেলাম a সমান সমান 2r, তাই তো? আর যদি বলি প্যাকিং দক্ষতা, প্যাকিং দক্ষতার ভ্যালু কত পেলাম? প্যাকিং দক্ষতার ভ্যালু পেলাম কিন্তু 52.4%। বোঝা গেছে? পরেরটা দেখো দেহকেন্দ্রিক ঘনকাকার, যদি দেখি দেহকেন্দ্রিক ঘনকাকার, দেহকেন্দ্রিক ঘনকাকারের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের সাথে কণার ব্যাসার্ধের রিলেশনটা কি পেলাম? 4r = √3a। বোঝা গেছে? আর প্যাকিং দক্ষতার মান পেলাম 68%। তারপরে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্য আর কণার ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা পেলাম 4r = √2a, আর প্যাকিং দক্ষতার মান পেলাম 74%। বোঝা গেছে? তাহলে সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কি পেলাম? 2r = a, দেহকেন্দ্রিকে 4r = √3a, পৃষ্ঠকেন্দ্রিকে 4r = √2a। এই সম্পর্কগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ কণার ব্যাসার্ধ আর বাহুর দৈর্ঘ্যের রিলেটেড কিন্তু অঙ্কও দেয়। ধরো তোমাকে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ বললো, তার বাহুর দৈর্ঘ্য বলে দিল, তাহলে কণার ব্যাসার্ধ কত নির্ণয় করতে বললো, জাস্ট এই সূত্র থেকে বের করে নিতে পারবো। বোঝা গেছে? আর প্যাকিং দক্ষতাগুলো কিভাবে নির্ণয় করলাম সেগুলো তো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবেই, তার সাথে কিন্তু ভ্যালুগুলোও মুখস্থ রাখতে হবে, কারণ সরাসরি তোমাদেরকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে যে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতার মান কত।